মাননীয় প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, অন্যান্য সচিববৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আপনাদের স্মরণ থাকবে এই মাসের 7 তারিখে আমরা এখানে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। সেদিন আমাদের প্রাক এনইসি একটা সভা হয়, যেটাকে আমরা বলি বর্ধিত সভা। বর্ধিত সভা নিয়ে আমাদের মন্ত্রণালয়ের এবং আমাদের প্ল্যানিং কমিশনের সকলে প্লাস অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ সেখানে আসেন এবং বিভিন্ন বিশেষ অর্থ মন্ত্রণালয়, আমাদের ইআরডির সচিব মহোদয়, অর্থ সচিব মহোদয়, আরও কয়েকজন আছে যারা আসেন। সেখানে আমরা এই সমস্ত প্রস্তাব আমরা বিস্তারিত আলোচনা করি যে এবিসিতে আমরা কি প্রস্তাব উত্থাপন করবো তার সার্বিক আলোচনা করা হয় এবং সেখানে আমরা কিছু পরিবর্তন সাধন করি। আমাদের যে অরিজিনাল যেটা প্রোগ্রাম যেটা করেছি তার মধ্যে পরিবর্তন সেখানে করা হয়, করে আমরা একটা সুপারিশ মালা তৈরি করি প্রস্তাব আকারে, যেগুলো এবিসির মিটিংয়ে, জাতীয় অর্থনৈতিক পরিষদ, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে উত্থাপন করা হয় অনুমোদনের জন্য। এগুলো আমাদের সুপারিশ, কিন্তু অর্থনৈতিক কমিশনের অনুমোদন প্রাপ্তির পর সেগুলো কার্যকরী হয়। তো সেইটাই বলতে চাচ্ছি যে 7 তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সেই 10টি প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনইসি এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সেগুলো অনুমোদন দিয়েছেন। বিভিন্ন বিষয়াদি, সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা কিছু কিছু হয়েছে, বা আমরা যা উপস্থাপন করেছি সুপারিশ করে সেগুলো তারা গ্রহণ করেছে। এর প্রসঙ্গে বিস্তারিত সিনিয়র সচিব মহোদয় বলবেন। তিনি এগুলো নোট করেছেন এবং তিনি তার প্রস্তাবনা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি যে সেখানে একটা উপস্থাপন করতে হয় এনএসির কাছে সার্বিক বিষয়াদের উপর, সেটা তিনি করেছেন, তিনি সেটা করবেন। আমি একটা বিষয় শুধু বলতে চাই যে এই যাবৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে উপজেলা ভিত্তিক প্রকল্প আসে, উপজেলাতে সচিব মহোদয় আমাকে বলেন যে উপজেলা ভিত্তিক এগুলো করা ঠিক হবে না, কারণ এক উপজেলা, এখানে একটা কলেজেরও ঠিক পাশের উপজেলা আরেকটা হয়ে গেল, তো এটা কোনো সমন্বয় থাকে না এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন, সবকিছু জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি, তো সেইটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে। আমরা করছি যে আগামীতে আমরা জেলা ভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। জেলা ভিত্তিক করতে গেলে জেলা কিন্তু উপজেলা নিয়েই গঠিত, কিন্তু ডিফারেন্সটা হলো, প্রভেদটা হলো যে একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না। তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ঘরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং প্রত্যেক জেলাতেই, উপজেলাতে একজন সংসদ সদস্য আছেন, 2টা উপজেলার একজন আছেন। আমি একটা উপজেলাতে আমি সংসদ সদস্য, আমার 2টা, তো এটা আমি বেঁচে গেছি। 2টা আমি একটাই সামাল দিতে পারি না, 2টা খুবই কঠিন, কারণ 2টা প্রশাসনিক ইউনিট আলাদা আলাদা। তো এই উপজেলাগুলিকে আমরা এমপি সাহেবদেরকে নিয়ে বসে একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয়, যাতে করে আমরা কয়েকটা বিষয় নিশ্চিত করতে পারি। প্রথমত, আমরা সার্বিকভাবে একটা পরিকল্পনা করতে পারি। সেই পরিকল্পনা 1 বছর হতে 5 বছর হতে পারে, যত টাকাই হোক আস্তে আস্তে হবে, কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে। সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু
প্রাথমিকভাবে তো আমরা এই বিষয়ে কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন উপজেলা চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করা, প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি। এই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনএসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। আমরা এখন এটা বিস্তারিত নিয়ে কাজ করবো। আমি আশা করি এই যে উন্নয়নের ধারা, যেটা বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, এগুলোর উপর বিশেষ দৃষ্টি পড়বে বলে মনে করি। আমি প্রথমে এই দায়িত্ব গ্রহণ করার পরে আপনার সঙ্গে উপস্থিত হয়েছিলাম, আমি এই কথাই বলেছিলাম যে আমাদের উন্নয়নের চিন্তাধারা গ্রামে নিয়ে যেতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে গ্রাম নিয়েই বাংলাদেশ, গ্রামে উন্নয়ন করলে সর্ব উন্নয়ন হবে, গ্রামের ভিত্তি হলো গ্রাম। তো সেখানে আমরা এটা করার চেষ্টা করি, আমি অবকাঠামো উন্নয়ন হবে। এটা আজকে আমি এই যে উন্নয়ন প্রধান প্রধানমন্ত্রীতে আমি একটা স্ট্যাটিস্টিক্স, একটা তথ্য দিয়েছি যেটা আমাদের ব্যুরো থেকে নেওয়া। সেটা হলো যে 2009 সালে যেখানে দারিদ্রের সংখ্যা ছিল 70% এবং তার মধ্যে 50% ছিল অতি দারিদ্র, 70-এর মধ্যে 50% অতি দারিদ্র আর 20% হলো দরিদ্র। আর এখন অ্যাজ অফ 22-23-24 এখন আপনার সেই অতি দারিদ্রের সংখ্যা 50 থেকে নেমে এসে 5.6 এবং দারিদ্রের সংখ্যা নেমে আসছে 18.7। তো এটা তো বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য বিরাট সফলতা। আমরা যদি এই সফলতাকে ধরে রাখতে পারি, এটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি, আমার বিশ্বাস বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের শুভেচ্ছা কামনা করি এবং আগামী দিনে আমরা একত্র এইভাবেই চিন্তা করে পথ চলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। এখন সচিব মহোদয়কে টেক ওভার করার জন্য বলছি। ধন্যবাদ। ধন্যবাদ। এডিপির আকার আমাদের এমনকি পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে কোথায় কোথায় আমাদের দলগুলো আছে সেগুলো আপনারা রিপোর্ট করেছেন, আপনারা সব জানেন। তাও একটু জানাই যে এই বছরের আমাদের টোটাল বাজেট হচ্ছে, সরকারি খাতে টোটাল বাজেট হচ্ছে, এডিপি সাইজ হচ্ছে 2,65,000 কোটি টাকা। এর মধ্যে জিএপি খাতে বরাদ্দ হচ্ছে 1,65,000 কোটি টাকা। আর আমাদের বৈদেশিক ঋণ, যেটা গত বছর 83,500 কোটি টাকা ছিল, 94,000 কোটি টাকা ছিল এডিপিতে, এবং আরডিপিতে ছিল 83,500 কোটি টাকা, সেটা এবার 1 লক্ষ কোটি টাকা আমাদের বৈদেশিক ঋণ এবং বৈদেশিক সহায়তা খাতে আসবে। এই 2,65,000 কোটি টাকা ছাড়াও আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজস্ব টাকা আছে, তারা 13,288 কোটি টাকার প্রকল্প সহায়তা দিবে, এবং সব মিলে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে এডিপির আকার দাঁড়িয়েছে এবার 2,78,288 কোটি 91 লক্ষ টাকা। আর এবার আমাদের মোট প্রকল্পের সংখ্যা আমি যদি বলি, সেখানে আমাদের মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে 1321 স্যারের সব মুখস্থ থাকে, স্যার মুখস্থ বলছেন 1321টি প্রকল্প হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত আছে। এগুলি সাদা পাতায়, আমাদের সবুজ পাতায় মানে নতুন প্রকল্প যেগুলি 1225টি, এবং আজকে সবাই আরো 4টি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং নতুন প্রকল্প যেগুলি পরবর্তীতে ডিপিপি করে প্ল্যানিং কমিশন হয়ে অনুমোদন হবে, সেরকম 1225টি প্রকল্প। এছাড়া আপনারা জানেন যে পিপিপির আওতায় যে প্রকল্প নেয় তার একটা তালিকা আমাদের এডিপিতে দিতে হয়। এবার 80টি প্রকল্প আছে, আর 300টি প্রকল্প হচ্ছে জলবায়ু ট্রাস্ট ফান্ডের। আমি আরেকটি তথ্য দিতে চাই, যদিও এটি একটি যুগান্তরে খুব ভালো একটা রিপোর্ট করা হয়েছে, আমি দেখেছি সেটা। এবারে সর্বকালের সবচেয়ে বেশি প্রকল্প শেষ হচ্ছে। আমরা লিস্ট করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন দিয়েছিলেন যে অল্প কিছু টাকা দিলে শেষ হয়ে যায়, বছর এইসব প্রকল্প টানতে হয় না, সেসব প্রকল্প শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। আমরা
লেগেছে। এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল, উনিও বসেছিলেন সব সচিবদের সাথে। আমরা পরিকল্পনা কমিশন থেকে সকল প্রকল্প পরিচালকের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম একটি সভার মাধ্যমে। আমরা এবার মোট 339টি প্রকল্পের মধ্যে 5টি প্রকল্প 6টি প্রকল্প মূলত থেকে যাচ্ছে এডিপিতে, কারণ এগুলি বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট পার্টনারদের টাকা আসতে একটু দেরি হবে, 30 জন পার হয়ে যাবে। এই কারণে 6টি প্রকল্প আমাদের রেখে দিতে হচ্ছে। আর এরপরে আরো 22টি প্রকল্প আমরা চিহ্নিত করেছি, যেগুলো একদম প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু প্রকল্প পরিচালকদের অনিয়া আর একটু সময় থাকলে হয়তো ওই প্রকল্পে কাজ করার সুযোগ থাকে, এইসব বিবেচনায় তারা হয়তো তালিকাভুক্ত করেনি। আমরা এরকম আরো 22টি প্রকল্প চিহ্নিত করে এবার 356টি প্রকল্প শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই 30 জুনের মধ্যে এই প্রকল্প 356টি প্রকল্প শেষ হবে। এটি এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2-1টি অনুশাসন দিয়েছেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানের যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন আমাদের প্রকল্প পরিচালকরা, যে আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময় প্রশিক্ষণে পাঠাই অথবা কোনো কর্মকর্তাকে প্রশিক্ষণে পাঠাই এবং সেই প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি না। উনি আজকে নির্দেশনা দিয়েছেন এগুলি যেন আমরা ফলো করি এবং যে বিশেষজ্ঞ ট্রেনিং নিয়ে উনি আসবেন তাকে যেন সেই জায়গায় আমরা পদায়নের ব্যবস্থা করি। আরেকটা হচ্ছে মাননীয় মন্ত্রী যেটি বলেছেন যে যেসব প্রকল্প জেলা ভিত্তিক নেওয়া হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প না নিয়ে কোনো সেগুলি জেলা ভিত্তিক নিবে এবং ওভারসি করবে জেলার যেসব কর্মকর্তা আছেন তারা এটা আইনিতে পরিবীক্ষণ করে। সেই সাথে উনি বলেছেন জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে পরিবীক্ষণের জন্য বলেছেন। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি এবং তাদের জন্য, যেমন উনি বলেছেন চিকিৎসকদের জন্য, চিকিৎসক প্রকল্প পরিচালক হলে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। উনি নির্দেশনা দিয়েছেন তাদেরকে যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেওয়া হয় সে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। এবং বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর ইকনিককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের বৈদেশিক ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সক্ষমতা হচ্ছে এখন 70% আমরা ব্যবহার করতে পারি। যদি 1 লক্ষ কোটি টাকা এবার আমাদেরকে বরাদ্দ করা হয়েছে, এটা যদি আমরা বাস্তবায়নে যাই দেখা যাবে আমরা 70,000 কোটি টাকা খরচ করতে পারছি। এই জায়গায় আমাদের একটু পারঙ্গমতার অভাব আছে। সো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে প্রতি 3 মাস অন্তর মন্ত্রণালয়গুলি জানাবে যারা বৈদেশিক ঋণ এবং অনুদান ব্যবহারে তাদের কদ্দূর বাস্তবায়ন করতে পেরেছে। এই ছিল মোটা দাগে মাননীয় প্রধানমন্ত্রী এবং এডিপি এবং আজকে আমরা যেসব প্রস্তাব উপস্থাপন করেছি প্রত্যেকটি প্রস্তাব অনুমোদন হয়েছে। আমরা ফিজিবিলিটি স্টাডি নিয়ে একটা প্রস্তাব উপস্থাপন করেছি। আপনারা নিজেরাই জানেন, আপনারা আমাদেরকে নিজেরাই বলেন, আপনারা আমাদের থেকে বেশি জানেন পরিকল্পনা প্রণয়নের বিষয়ে এবং আপনারাই বলেছেন যে মানসম্মত ফিজিবিলিটি স্টাডি অনেক সময় আসে না এবং সেটা এনশিওর করার জন্য যাতে এটা 2008-এর যে আমাদের প্রকিউরমেন্ট প্ল্যান তার সাথে যেন সাংঘর্ষিক না হয় সেই জন্য এটা পর্যালোচনা করার জন্য এটা ফিজিবিলিটি যারা সম্পাদন করেন যেসব প্রতিষ্ঠান তাদেরকে নিবন্ধন করা যায় কিনা এই বিষয়ে পর্যালোচনা করে 2008-এর সাথে সেই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের কাছে দেওয়ার জন্য আইএমইডি-কে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। ফলে আমরা আশা করছি নিবন্ধিত যদি প্রতিষ্ঠানগুলি হয় তাহলে হয়তো আমরা মানসম্মত ফিজিবিলিটি স্টাডি করতে পারবো। তো এই ছিল আজকের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং আমাদের প্রস্তাব। এখন আমি ফ্লোর ওপেন করছি, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি স্যার দুটি বিষয়ে জানতে চাইবো। একটি হল যে মাননীয় মন্ত্রী মহোদয় আমি মনে করি একটি ভালোভাবে, কেননা আমরা দেখেছি অতীতে মন্ত্রী মহোদয়রা যে জেলা থেকে আসেন সেখানে বিষয় পরিকল্পনা মন্ত্রী প্রকল্পে সরাসরি হয়ে যায়, অতীতে হয়ে গেছে পরিকল্পনা মন্ত্রী সবাই এই চারজনকে দেখেছি একই অবস্থা। তো আমার প্রশ্ন হল যে স্যার এই যে উদ্যোগটা শুরু হলো তাহলে যে জেলাগুলো এখন পিছিয়ে আছে সেই জেলাগুলোকে উন্নয়নের গুরুত্ব দেওয়া হবে কিনা, মাস্টার প্ল্যানে আলাদা করে নির্দেশনা থাকবে কিনা, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো এবার
এডিপির যে সাইজ, আমি মনে করি এটা বাস্তবসম্মত হয়েছে, যদি অর্থনৈতিক সংকটের কারণে এটা আপনারা বলছেন, কিন্তু এটা নিয়ে সবসময় এবং আপনারা নিজেরা গরিব থাকেন যে বছরে 80%, 85% ধরে ওঠেন। তো এবার কিছু উদ্যোগও আছে, সেই উদ্যোগগুলো আবার কার্যকর করতে আরো বিশেষ করে মনে করেন কাজে কিনা আমি স্যার প্রথমটার উত্তর দিবেন স্যার? ওই যে প্রথমটা বলছে যে পিছিয়ে পড়া জেলাগুলো নিয়ে মাস্টার প্ল্যান করা না, ধন্যবাদ, ভালো বলেছেন। এটাই আমাদের উদ্দেশ্য, যে পিছিয়ে যেন কেউ না থাকে। আমি যে একটা পশ্চাৎ উপজেলা এমপি ছিলাম, এই নিয়ে 3 বার হয়েছি। আমি দেখেছি 1996 সালে আমি প্রথম এমপি হয়ে এখানে গেলাম, শুধু হাইওয়ে ভিতরে যে হাইওয়ে আছে, সেই হাইওয়ে ছাড়া কোনো পাকা রাস্তা ছিল না সেখানে। এবং আমি যখন পাকা রাস্তা চাইতে গেলাম, এলজি চিফ ইঞ্জিনিয়ার সাহেব তিনি আমাকে জানতেন, তিনি আমাকে দেখে বললেন, পিডি ডেকে বললেন যে ওনাকে যা যা উনি চান ওনাকে দেও। তো ওরা পরের দিন আসতে বললো, যাচ্ছে একটি করে পরের দিন আমি গেলাম, বললেন যে স্যার ওনার তো রাস্তাই নেই, আমার উপজেলার রাস্তায় নেই, পাকা করবো কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন, ধন্যবাদ। আমরা চাচ্ছি যে পশ্চাৎমত শব্দটা যেন না থাকে। যখন আমরা জেলা ভিত্তিক একটা করব, তখন আমাদের লক্ষ্যই হবে ওই সব প্রকল্প যত আছে, আমি চাচ্ছি যে সকল প্রকল্পই আমরা আমাদের, শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জির বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে, এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি। একটা প্রকল্প হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে ছাড় দিলাম, এবং সেটা ব্যালেন্সড হয়ে যাবে। এটা একটা ব্যালেন্স থাকবে, কেউ বেশি কেউ কম হবে না, একরকম যাবে। এবং এটা অংশগ্রহণমূলক, যেহেতু এমপি সাহেবদের সাথে আলাপ করে করবো, কেউ বলতে পারবে না যে আমাদের কেউ জিজ্ঞেস করানো জানি না। তো এটা আমরা পশ্চাৎপদ যে কথাটা বললেন, এটা আমার মনে হয় এটা দূর করতে পারবো আমরা ওভার এ পিরিয়ড অফ টাইম। কিছুকাল গেলে এটা আর থাকবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আরেকটি প্রশ্নের উত্তর দিই, নাহলে তো আমাকে আবার বলতে দিই। সেটা হচ্ছে যে আমাদের ক্লোজ মনিটরিং থাকবে। এবারের বাজেট সাইজ কিন্তু আপনারা দেখেন, মাত্র এডিপি সাইজ বেড়েছে 2000 কোটি টাকা, এবং গত বছর আমাদের এডিপিতে জিওবি অংশগ্রহণ ছিল 1,69,000 কোটি টাকা। এবার কিন্তু 4000 কোটি টাকা কমেছে জিওবি অংশগ্রহণ। গত বছর এডিপিতে বৈদেশিক অর্থায়ন ছিল 94,000 কোটি টাকা, এখানে 6,000 কোটি টাকা বেড়েছে। সব মিলে আমাদের বাড়ছে 2000 কোটি টাকা। এবারে বাজেটের যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি, সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে বছর আমরা 20,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। এবং এবার এই আজকের যে ইউনিসি সভায় একটি বিষয় আলোচনা হয়েছে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশনকে। সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ, সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো। স্যার আমি তোমার এখন থেকে বিষয়ে কাজ করি। স্যার বৈদেশিক ঋণের কথা বললেন, 6,000 কোটি টাকা বলেছে। বৈদেশিক ঋণ সক্ষমতা কি উদ্যোগ দিচ্ছে, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন উচ্চ মূল্যস্ফীতি করছে এবং খাদ্য মূল্যস্ফীতিটা দিন দিন মাত্রা চলে যাচ্ছে, সেই জায়গায় আমরা দেখছি যে সামাজিক সুরক্ষা খাতে আপনারা বাজেট কমিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে মানুষগুলো আসলে কি করবে? থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্নের উত্তর একটু আগে দিয়েছি। আমরা বৈদেশিক ঋণ ব্যবহারে আমাদের সক্ষমতা, যেটি এখন 70-72% আমরা পারি, সেটি বাড়ানোর জন্য বলা হয়েছে। আপনাদেরকে একটা তথ্য দিই, আমরা 2017-18 সালে বৈদেশিক ঋণ ব্যবহার করেছিলাম 91%। এরপরের বছর আমাদের জিডিপি গ্রোথ আমাদের 7.8%, আমাদের হাইয়েস্ট আমাদের দেশের প্রেক্ষিতে। সো আমরা এটা এই জন্য প্রতি 3 মাস অন্তর ইকনেকের কাছে রিপোর্ট দিবে আইএমডির মাধ্যমে, এবং যে মন্ত্রণালয় পিছিয়ে আছে তাদেরকে আমরা এই বিষয়ে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশনা দিবেন। সুতরাং একটা ক্লোজ মনিটরিং এ থাকবে এবার। আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর আমার দেওয়ার কথা, এটা অর্থ সচিব মহোদয়ের প্রশ্ন,
যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে তো সংকুচিত হয়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে। আপনি এবারে বাজেট যখন দেখবেন, আপনারা দেখবেন যে সামাজিক নিরাপত্তার আওতা আমরা বাড়াচ্ছি, অনেক বাড়াচ্ছে। সুতরাং সামাজিক নিরাপত্তার খাতে যেহেতু বরাদ্দ বাড়বে, এটি অ্যাড্রেস করার জন্য, মূল্যস্ফীতি অ্যাড্রেস সাইজ খুব বড় একটা করি নাই। এটার অর্থ কি, যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি, মানে প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই, এবং আমরাও সেটি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন সেভাবেই চিন্তা করছে, এবং এটি আমাদের নীতির মধ্যেই পড়ে। আপনারা জানেন যে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মানদণ্ড আছে, যে কোন কোন ক্ষেত্রে আমরা প্রকল্প নেব, সেই মানদণ্ডগুলো আমরা যথাযথভাবে অনুসরণ করব, এটি আমাদের সবার অঙ্গীকার, সেটি আমরা করব। আর প্রকল্প বাস্তবায়ন, আপনি যেটি বলেছেন শিক্ষা, আমার একটু ধারণা আছে যে তাদের 329 কি বলে টিএসসি একটা প্রকল্প আছে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি। সেজন্য এটা আমাদের একদিকে আলোচনা হয়েছে এর আগে, যে আমরা ভূমি অধিগ্রহণটিকে অন্যভাবে করে নিয়ে প্রকল্প শুরুর আগে ওটি করে নিয়ে আমরা প্রকল্প শুরু করতে পারি কিনা, এটি আমাদের জন্য একটা বার্নিং ইস্যু, আমাদের একটা চিন্তার বিষয়। আমরা এটি চিন্তা করছি এবং এর একটা ওয়ে আউট বের করবার জন্য আমরা সচেষ্ট আছি। ইনশাআল্লাহ আগামী দিনে এর প্রতিফলন আপনারা দেখতে পাবেন, এবং যথাযথ সময় উইদিন টাইম ফ্রেম প্রকল্পগুলো শেষ হবে বলে আমি বিশ্বাস করি। কারণ প্রবলেমটা যখন আমরা বুঝতে পেরেছি, সমাধানটাও আমরা নিশ্চয়ই করে দিতে পারবো। ধন্যবাদ। আমি একটা তথ্য দিই, 1 সেকেন্ডে একটা তথ্য দিই। আজকে একটি প্রকল্প, 5টি প্রকল্প তো শেষ হওয়ার কথা, একটি মাত্র একটি প্রকল্প বললো যে এটা বিদেশের ফান্ডটা আসতে দেরি হবে, সুতরাং তখন মাননীয় প্রধানমন্ত্রী এটা বললেন এটা 30 জুন শেষ হওয়ার কথা, তাহলে বলেন কবে শেষ হবে? এবং যখন বলছে 6 মাস, মাননীয় প্রধানমন্ত্রী বলছে না কেন 6 মাস, তারপর শেষ পর্যন্ত কমাতে বললো যে অক্টোবর মাস। সুতরাং বুঝেন যে মাননীয় প্রধানমন্ত্রী কত সিরিয়াস বিষয়ে। আসলে না, ওই যে প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত পরিষ্কারভাবে এটা বলেছেন, প্রকল্প বাছাইয়ের বিষয়টা। দেখেন, স্ট্রেনিং ছাঁকনি যেটা, সেটা কিন্তু শক্তিশালী, এবং যে স্টেপগুলো আছে, পর্যায়গুলো আছে, এটা প্রকল্পটা যে নিবে প্রথম প্রাথমিক পর্যায়ে, সেখানে একটা বিচার বিশ্লেষণ করে নেওয়া হয়। তারপরে এটা মিনিস্ট্রি যখন এটাকে দেখে, তারপরে একটা সেল আছে যারা এটাকে থরলি সার্চ করে, এবং তারা সেটা দেখে বিচার চাঁদ বাছাই করে তারপরে এটা আমাদের এখানে আসে। এখানে আসার পরে আপনার পিইসি যখন করা হয়, সেই পিইসিতে এটাকে দস্তুর মতো পোস্টমর্টেম করা হয়, ছাঁটবিন করে দেখে টেকে, এবং অনেক ক্ষেত্রে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পুনর্বার সাবমিট করার জন্য। এই যে পদক্ষেপগুলো, তারপরে এটা হয়ে যখন পরিকল্পনা মন্ত্রীর কাছে আসে বা প্রতিমন্ত্রীর কাছে, তারা ওইটা কিন্তু জিজ্ঞাসাবাদ করে, এটা কোন প্রকল্প, এটা কি, ওটা কি, এটা আন্দাজ হয়ে যায়। তো ওই স্টেজগুলো সবই আছে আমাদের, এবং আমরা মনে করি যে ধরেন ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলেও 2-1টা কিন্তু ফাঁকিতে চলে যায়, যত ছোটই তাকে চলে যেতে পারে। সেরকম তো একটা গ্যাস শিকার যেতে পারে, বা সেটা ধরাও পড়বে, এর কোনো স্টেজে ধরা পড়বে। কাজে আমরা কিন্তু অর্থহীন বা প্রয়োজনহীন বা প্রকল্প আমরা গ্রহণ করি, বাস্তবায়নযোগ্য। এবং প্রাইম মিনিস্টার তো এই বিষয়ে অত্যন্ত বারে জিজ্ঞেস করেন, উনি তো আরো অ্যাড করেন যে এটা আয় হবে কিনা প্রকল্পের। সব প্রকল্পে তো আয় হয় না, কারণ সবগুলোকে আমরা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। একটা আয় হইল ডাইরেক্ট, একটা ডাইরেক্ট টোল মিলেন আয় করলেন, আর একটা হলো ইনডাইরেক্ট, যে ওই কাজটা হলে এইটা অর্থনীতির পথ সুগম করে দিবে। তো সেইভাবে চিন্তা করে করা হয়। এর মধ্যে 2-1% এদিক সেদিক হতে পারে, হয়তো এটা অত গুরুত্ব পড়ছিল না, এটা অস্বীকার করা যায় না, কিন্তু এটা কোনো ঢালাও বিষয় নয়। ধন্যবাদ। স্যার, আমি কাজ করি। স্যার, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই বর্তমান সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসলেন, তারপর থেকে নীতি নির্ধারকরা সবসময় বলে আসছিলেন যে বাজেটের ক্ষেত্রে কিংবা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সরকার বিদেশ নির্ভরতা কমাতে চায় বা কমাচ্ছে, কিংবা বিদেশ নির্ভরতা থেকে সরকার বেরিয়ে আসছে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে বাজেটের ক্ষেত্রে কিংবা প্রকল্পের ক্ষেত্রে বিদেশি সাহায্য নির্ভরতার দিকে সরকারের প্রবণতাটা কিছুটা বাড়ছে।
তো আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার কি তাহলে তার আগের অবস্থান থেকে সরে আসছে? ডলারটা আসবে ঠিক। অনেক ধন্যবাদ। কি সাপ্লিমেন্টারি এটার সাথে সাপ্লিমেন্ট করবেন না? নতুন প্রশ্ন। স্যার এটার উত্তর একটু দিলে ভালো হয়। না, আমি উত্তর দিতে চাই না, মানে মনে করলাম যে উনি এই ধরনের প্রশ্ন করবেন কিনা। দেখেন, এটি একতরফা না। সরকার কোনো সময় আমরা বিদেশ নির্ভরতা অথবা বিদেশের কাছ থেকে নিব না এই ধরনের কোনো অবস্থান সরকারের কখনোই ছিল না। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, 2010-11 অর্থ বছরে আমাদের এডিপি সার ছিল 38,000 কোটি টাকা। তখন আমাদের বিদেশি নির্ভরতা ছিল, তখনও আমাদের বিদেশি নির্ভরতা ছিল 62%। আমার কাছে স্লাইড আছে, আপনি দেখতে পাবেন। বিদেশি নির্ভরতা ছিল 35-36% 10-11-তে। আর এখনো আমাদের একই রকম নির্ভরতা, মানে পার্সেন্টেজের হিসেবে বাড়ে নাই, কোনো জায়গায় বাড়ে নাই, কিন্তু পরিমাণ বেড়েছে। আমাদের বাজেট সাইজ যেমন বেড়েছে, আমাদের বৈদেশিক ঋণ প্রাপ্তি এবং আমাদেরকে আমরা যেটা নিচ্ছি সেটার পরিমাণ বেড়েছে। আমাদের এই ক্ষেত্রে আপনারা অনুপাতটা আমার কাছে আছে, আপনাদেরকে দেখাবো। কোনো সময়ই আমরা বিদেশি ঋণ এর নিচে নামে নাই, সবসময় 35-65% ছিল। সুতরাং এখনো একই রকম আছে, শুধু আমাদের ঋণের আমাদের বাজেট সাইজ যেমন বাড়ছে, ওনার বৈদেশিক ঋণের পরিমাণে বাড়ছে। এবং এটা আপনারা নিশ্চিত থাকেন, এগুলো হচ্ছে আমরা 2026 পর্যন্ত এই ঋণ আমরা যত বেশি ব্যবহার করতে পারবো তত বেশি আমাদের অর্থনীতির জন্য লাভ। 2026-এর পর আমরা যখন গ্রাজুয়েশন হয়ে যাবে, এই কনসেশনাল লোন আর আমরা পাবো না। সুতরাং দেশের সাথে আমাদের যেহেতু এগুলো খুবই কম, যেমন ইডিসি 0.01% হচ্ছে ওদের ইন্টারেস্ট রেট। সুতরাং আমরা চাই যে আমরা 26-এর আগে কনসেশনাল লোন ব্যবহার করে আমাদের দেশের উন্নয়নটা আরো ত্বরান্বিত করতে। এই ক্ষেত্রে পার্সেন্টেজ একই আছে, আমাদের পার্সেন্টেজের কোনো হেরফের নেই। এখানে আরেকটা বিষয় আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে ঋণের বৈদেশিক অর্থের ধরন আছে। আমরা কিন্তু এরকম কোনো ঋণ গ্রহণ করি না যেখানে আমাদের না পে করতে হবে। আমরা সেটাই গ্রহণ করি যেটা গ্রহণযোগ্য। আর আমরা কোনো এই যেটাকে বলে 8 উইথ স্ট্রিং, একটা সুতা লাগানো থাকবে, এই করতে হবে ওই করতে হবে, এইগুলো হয়তো 1-2 ক্ষেত্রে হতে পারে বন্ধুত্ব বজায় রাখার জন্য, কিন্তু ঋণ গ্রহণ করার পূর্বে আমরা সেটা বিচার বিশ্লেষণ করে দেখে নিই। ঋণ সার্চিং এর কথা যখন আসে, এটা আমাদের কাছে আসে প্রথম, আমরা সেটা ইয়াদের কাছে পাঠাই যে তারা দেখো কোথাতে অর্থায়ন হতে পারে বা হইতে পারে কিনা, এবং সেটা হলেই যে হয়ে আমরা পকড়দা নয়, ঋণটা গ্রহণযোগ্য কিনা সেটা বিবেচনা করেই কিন্তু ঋণটা গ্রহণ করা হয় বা অনুদানটা গ্রহণ করা হয়। ধন্যবাদ। শোনা যায় না স্যার, আমার প্রশ্ন হলো একটু ভিন্ন। স্যার, আমাদের যখন জিডিপি ইয়েটা দেওয়া হলো, হিসেবটা দেওয়া হলো 2017 বছরে, তখন আমাদের পার ক্যাপিটাল জিওনে টাকায় হিসাব দেওয়া হয়েছে, মানে বরাবর হিসাবটা দেওয়া হয়নি। আজকে যখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আপনারা উপস্থাপন করলেন, তখন 2528 ডলার উপস্থাপন করলেন। আসলে আমরা কি এটাকেই পার ক্যাপিটাল জিওনে হিসেবে হিসাব করবো কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, বক্তব্যগুলো অনুমোদন হয় এবং বাস্তবায়ন হয়। আমরা দেখি যে একটা ঘটনা শুনলাম যে কর্মকর্তাদেরকে হুমকিও দিয়েছেন, কিছু ঘটনা ঘটেছে যে আপনারা করে দেন। আবার বলেন, বোঝা যায় না, থাকলে বলেন। মন্ত্রণালয়গুলো যখন রেগুলেশন করতে যায়, তখন মন্ত্রণালয়গুলো পিই বা অন্য কর্মকর্তারা আমাদের হুমকিও দিয়েছেন, এরকম একটা আমরা শুনেছি। কারা স্পেসিফিক বলেন, ভালো বললে তো হবে না। শুনেছি যে সমালোচনা থেকে একটা পদ্ধতি রেগুলেশন করতে গিয়ে তখন হলো যে তারা হলো যে হুমকি পদ্ধতি দিয়েছেন। তবে এই ঘটনাগুলো কি আপনাদের এই পদ্ধতি রেগুলেশনের ক্ষেত্রে মানে কোনো বাধা হয়ে দাঁড়ায়? আপনারা কতটা কি করবেন, কতটা বিষয় ধন্যবাদ। আসলে এই ধরনের কোনো অভিযোগ মানে আমার
কানে আসেনি, বরং প্রকল্পের বাস্তবায়ন হার যাতে বৃদ্ধি পায়। তো আজকে এনএসপি সভায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সকল সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে যে আমাদের বাস্তবায়ন হার সন্তোষজনক না, এটাকে আরো বৃদ্ধি করতে হবে। একটা জিনিস কি বললেন, আমাকে যদি প্রকল্পের নামটা দেন আমি এটা যাচাই করে দেখব। মন্ত্রী আমার কাছে এরকম কোনো জিনিস নেই। আরেকটা বিষয় হলো যে আমরা সচিবদেরকে নিয়ে আসবো। ইদানিং কিছু পদক্ষেপ নিচ্ছি, যেমন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে কিছু প্রকল্প আছে তাদের বাস্তবায়ন অগ্রগতি খুব স্লো। যেমন ওই যে এলওসি আওতায় যে কিছু প্রজেক্ট আছে ইঞ্জিনিয়ার অর্থায়নে, এগুলোর ব্যাপারে আমরা আলাদাভাবে কিন্তু মিটিং আয়োজন করছি এবং তাদের কাছে আমরা জানতে চাবো যে কেন লেট হচ্ছে, কি করলে এই প্রজেক্টের বাস্তবায়ন হার বৃদ্ধি পাবে। মানে সেগমেন্ট বাই নিয়ে কাজ করছে, এটা সরকার আপনারা এখনই পাবেন না, এটা হয়তো কিছুদিনের মধ্যে আপনারা পাবেন। আরেকটা বিষয় হলো যে পার্সোনালি এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন সচিব মহোদয়দের সাথে আমরা এই যে বাস্তবায়ন হার নিয়ে কথা বলছি, কোথায় সমস্যা, আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো নিয়েও কথা হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমরা আজকে সবার একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রতি 3 মাস পর পর আমাদের যে একনেক মিটিং এ আমরা একটা রিপোর্ট পেশ করব যে বাস্তবায়ন হার নিয়ে, যেটা বছরে একবার আমরা করতাম। কিন্তু এখন যার ফলে মন্ত্রণালয়ের উপর কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে, পাশাপাশি আইনিদের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে যে মনিটরিংটা যাতে আরো জোরদার করা হয়। আরো অনেক বিষয় রয়েছে, আমরা ফিজিবিলিটি স্টাডি নিয়ে কথা বলছি, আজকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, পিডি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়গুলো মনে হয় সম্মিলিত ভাবে আমরা যখন সম্পাদন করতে পারবো, আমাদের বাস্তবায়ন হার এমনি বৃদ্ধি পাবে। আশা রাখি জবাবটা পেয়েছেন। আশ্বাস করি এই যে প্রকল্প মনিটরিং যেটা বললেন, একটু এই মনিটরিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্প গ্রহণ, বাছাই, বাস্তবায়ন শুরু করার পরেও দেখা যায় বিভিন্ন আনুষঙ্গিক কারণে প্রকল্প রুগ্ন হয়ে যায়। রুগ্ন প্রকল্পগুলো বিশেষ করে আমরা জোর দিয়ে দেখছি যাতে রুগ্ন হওয়ার আগেই আমরা তাদেরকে ইন্টারভিউ করতে পারি, ইন্টারসেপ্ট করতে পারি, ধরতে পারি। এটা হলো একটা সাইড, তো ধরলে আমরা যথাযথ ওষুধ দিতে পারবো। আরেকটা সাইড হলো যে এই কেন্দ্রীয়ভাবে এটা দায়িত্ব হলো এই আইএমইডি যাকে বলা হয়, ইমপ্লিমেন্টেশন মনিটরিং পরিবীক্ষণ, না বাংলাতে বলে এটাকে এই যে ডিভিশনটা। ধরেন বাংলাদেশে কতটি প্রকল্প আছে, কতটি প্রকল্প আছে? 1321টা প্রকল্প এবার আমরা অনুবাদ করলাম, দিচ্ছি। এই 1321টা প্রকল্প এই আইএমইডি কে যদি আমি দেই, তো ওরা তো এটা ভারী করে যাবে। পার্সেন্টেজ চেক করতে হয় বা রুগ্নগুলি চেক করতে হয়, 100% করা যায় না। 100% করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, যে ফ্যাসিলিটি সেটা সবসময় দেওয়া যায় না। তারা এখন অ্যাডভান্স হয়ে তারা ড্রোন দিয়েও আজকাল করে কাজ টাজ করছে, আস্তে আস্তে বাড়ছে। তদারকিটা আরো আধুনিকায়ন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওই পরিমাণ ম্যান পাওয়ার তো আমরা দিতে পারবো না। তাহলে দেখবে দেখা যাচ্ছে যে বাজনা বেশি হয়ে গেছে। ওই জন্য আমরা ওইটাও খেয়াল রাখি, রুগ্ন প্রকল্পগুলো বা রুগ্ন হতে চাচ্ছে সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখি। তবে 3 মাসে যে আমরা রিভিউটা করব, সেই রিভিউটা কিন্তু অনেক কিছু আমাদেরকে পথে তুলে দেবে এবং আর বিলম্ব হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আমি সেই কাজটালে বিডি নিউজ বলেন। আচ্ছা একজন বলি, আমি সেই কাজটালে চলতি অর্থ বছর এডিপি বাস্তবায়নের নাহালনাগাদ তথ্যটা আমাদের জানাবেন। আর স্যার আগামী অর্থ বছরের জন্য এটা এডিপি চূড়ান্ত করা হলো। এডিপি চূড়ান্ত ক্ষেত্রে সরকার একটা রাজনৈতিক দর্শন থাকে।
এরাও আমরা দেখতাম যে পরিবহন ও যোগাযোগ খাতে সবচেয়ে বড় কথা। আর আপনারা যখন ছোট ছিলেন আমরা আপনাদের ইন্টারভিউ করেছি, ল্যাবরুমে দেখা করেছি, কাদামাটি পেরিয়ে আপনারা দূর দূরান্তে গিয়েছেন স্কুলে, সে একটা ভালো স্কুলে পড়ার জন্য, সেই ভালো স্কুলটা করিয়ে আজকে আপনারা জাতির নেতৃত্ব দিচ্ছেন। আমরা তো মনে করি আগে শিক্ষাটা আগে, স্বাস্থ্য খাত, আমাদের স্বাস্থ্য খাত বিদেশ নির্ভর আর ঢাকা নির্ভর হয়েছে। এই দিকে যে বরাদ্দটা আছে শিক্ষা খাতে, মানুষ ব্যক্তিগত ব্যয়টা বেড়ে যাচ্ছে সরকারের, অথচ এটা শিক্ষা এবং স্বাস্থ্য দুটির মৌলিক খাত। এই যে বরাদ্দ দিন দিন কচ্ছপ গতিতে বাড়ছে, গত বছরের চেয়েও বেড়েছে এবার, কিন্তু পরিবহন খাত যেভাবে অগ্রাধিকার পাচ্ছে, শিক্ষা এবং স্বাস্থ্য খাত কবে অগ্রাধিকার পাবে, এবং এই যে বরাদ্দটা হলো এতে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা কতটুকু উন্নতি আশা করতে পারি। গ্রাম থেকে একটা মানুষ চিকিৎসা নিতে এসে ঢাকামুখী হওয়ার কবে বন্ধ হবে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের বার্ষিক যে ওখানে নেওয়া যায় সেখানে শিক্ষা তার মানে পরিকল্পনা এবং শিক্ষা কৃষি সমস্ত সমাজ সুরক্ষার ক্ষেত্রে আমাদের জানার বিষয় হচ্ছে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে উন্নয়নের মূল ভূমিকাটা, সেটাকে বেস করেই প্রতি বছর তার আদলে নেওয়া হয়। কিন্তু যদি পঞ্চবার্ষিক পরিকল্পনাকে এরকম ভূমিকা করা হয় তাহলে যে হজ থেকে আমরা পালন করছি বাড়িতে বা এই ধরনের অনেক ধন্যবাদ।